বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অ্যাডভার্বের দ্বিতীয় পার্ট নিয়ে। আমরা প্রথম পার্টটিতে আলোচনা করেছিলাম অ্যাডভার্বের সংজ্ঞা নিয়ে। আবার অ্যাডভার্ব আমরা কিভাবে একটি বাক্যে খুঁজে পাবো এই টেকনিকগুলো আমরা শিখেছিলাম। এছাড়া আমরা শিখেছিলাম যে অ্যাডভার্ব কোন কোন পার্ট অফ স্পিচকে মডিফাই করতে পারে। এগুলো ছিল অ্যাডভার্বের বেসিক আলোচনা। এছাড়া আমরা অ্যাডভার্বের ক্লাসিফিকেশনে আমরা ৩ প্রকার ক্লাসিফিকেশন পেয়েছিলাম: সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। এর মধ্যে ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব এই দুটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি। তো আজকে আমরা বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। বেসিক্যালি অ্যাডভার্বের আলোচনা অনেক, সেজন্য আমরা অ্যাডভার্বকে ৩টি পার্টে আলোচনা করব। প্রথম পার্টে আমরা বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা অ্যাডভার্বের পজিশন নিয়ে আলোচনা করব। এর আগে আমরা সিম্পল অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, তারপরে অ্যাডভার্বের পজিশন নিয়ে আলোচনা করব, তারপরে অ্যাডভার্বের যে সিকোয়েন্স, অর্থাৎ একাধিক অ্যাডভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে তাদের সিকোয়েন্সটা, তাদের বসানোর ধরনটা, কে কোন অ্যাডভার্ব কখন বসবে এই বিষয়টি জানবো। এছাড়াও আমরা জানবো একই ওয়ার্ড কখন অ্যাডজেক্টিভ আবার কখনো অ্যাডভার্ব। হ্যাঁ, এই যে সিস্টেমটা, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। আর এর পরের পার্ট অর্থাৎ ৩ নম্বর পার্টে আমরা অ্যাডভার্বের অ্যাডভান্স লেভেলের যে আলোচনাগুলো আছে এগুলো করব। তো যাই হোক, আমরা অ্যাডভার্বের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করতেছি। দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম। তো দেখেন, আমরা প্রথম পার্টে কিন্তু আলোচনা করেছিলাম অ্যাডভার্বের ৩টা ক্লাসিফিকেশনের মধ্যে ২টা ক্লাসিফিকেশন নিয়ে, অর্থাৎ ইন্টারোগেটিভ অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব। হাউ, হোয়েন, হোয়ার, হয়। বাক্যের শুরুতে বসলে হাউ, হোয়েন, হোয়ার, হয় ছিল ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর যদি দুইটি ক্লোজ অর্থাৎ বাক্যের দুইটা অংশকে যখন যুক্ত করতো, হাউ, হোয়েন, হোয়ার, হয়, এগুলোকে আমরা কি বলতাম? রিলেটিভ অ্যাডভার্ব বলতাম। আর একটা ক্লাসিফিকেশন বাকি ছিল, তা হলো কি? সিম্পল অ্যাডভার্ব। আজকে এই সিম্পল অ্যাডভার্ব নিয়ে আমরা আলোচনা করব। আমরা এখন আলোচনা করব সিম্পল অ্যাডভার্ব গুলো নিয়ে। তো সিম্পল অ্যাডভার্ব মূলত ৮ প্রকার। এই যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ডিগ্রি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, অ্যাডভার্ব অফ অর্ডার অ্যান্ড অ্যাডভার্ব অফ পারপস। তো এই ৮ প্রকার অ্যাডভার্বের মধ্যে আমরা প্রথম ৪টি নিয়ে আলোচনা করব। এখন তারপরের ধাপে আমরা বাকি ৪টি নিয়ে আলোচনা করব, কারণ বোর্ডে জায়গা সংকুলন হচ্ছে না। তো দেখেন, অ্যাডভার্ব অফ টাইম। তো মূলত আমরা টাইম দেখেই বুঝতে পারতেছি সময় নির্দেশ করবে। অর্থাৎ হোয়েন দিয়ে প্রশ্ন করলে আমরা যে উত্তর পাবো, যে উত্তরটা পাবো সেই অ্যাডভার্বটা হবে কি? অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম কোন অ্যাডভার্বের অন্তর্ভুক্ত? সিম্পল অ্যাডভার্বের অন্তর্ভুক্ত। এখন এই যে দেখেন, আফটার, আফটার দিয়ে কিন্তু সময় বোঝায়। বিফোর দিয়েও সময় বোঝায়। তারপর নাও, এখন সময় বোঝায়। দেন, পরে। তারপর লাস্ট, লেটার। তারপর নেক্সট, টুডে, টুনাইট, স্টারডে, টুমোরো, অলরেডি, রিসেন্টলি। এগুলো যদি থাকে কোনো বাক্যে তাহলে বুঝতে হবে এগুলো অ্যাডভার্ব। কোন অ্যাডভার্ব? অ্যাডভার্ব অফ টাইম। আর অ্যাডভার্ব অফ টাইম কোন অ্যাডভার্বের অন্তর্ভুক্ত? বেসিক্যালি সিম্পল অ্যাডভার্বের অন্তর্ভুক্ত। আর যারা আমার অ্যাডভার্বের ফার্স্ট ক্লাসটি দেখেন নাই, তারা একটু দয়া করে দেখে আসবেন, কারণ ওই ফার্স্ট পার্টে আমি অ্যাডভার্বের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। যদি ওই বিষয়গুলো সম্বন্ধে আপনাদের কনসেপ্ট না থাকে তাহলে এই আলোচনার অনেকাংশে আপনারা বুঝতে পারবেন না। তো অ্যাডভার্ব অফ টাইম এরকম বোঝায়। তো আমি যদি সেন্টেন্স আকারে বলি, যদি বলি নাও আই এম বিজি, তো এখানে নাও পুরো সেন্টেন্সটাকে কিন্তু মডিফাই করলো, সময় বোঝালো যে এখন আমি বিজি, নাও। তারপর যদি আমি লাস্ট দিয়ে বলি, তো আই স হার লাস্ট উইক, এখানে লাস্ট সময়টা বোঝালো যে তাকে আমি কখন দেখেছি? লাস্ট উইকে দেখেছি। এই তারপর আমি যদি স্টারডে দিয়ে বলি, uh, she went কলেজ yesterday, সে গতকাল কলেজে গিয়েছিল। তো দেখেন, এগুলো কি বোঝাচ্ছে? বেসিক্যালি সময় বোঝাচ্ছে। তারপর যদি টুমোরো দিয়ে বলি যে হি উইল কাম টুমোরো, এখানে সময় বোঝাচ্ছে সে আগামীকাল আসবে। তাহলে আপনারা বিষয়গুলো একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন যে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে মূলত সময়কে নির্দেশ করতেছে। তো সময়কে নির্দেশ করলে এটি কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কোন অ্যাডভার্ব হয়ে যাবে? অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে হবে বিষয়টা। তারপরে ঠিক একইভাবে অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস দেখেই আমরা বুঝতে পারতেছি যারা স্থান বোঝাবে। তো হোয়ার দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়ার দিয়ে যে কোথায়। এই যে অ্যাব্রোড, অ্যাব্রোড অর্থাৎ বিদেশ। তো হোম অর্থ দেশ বোঝায়। তারপর হেয়ার অর্থ এখানে, দেয়ার অর্থ সেখানে। এগুলো মূলত কি বোঝায়? স্থান বোঝায়। হ্যাঁ, তারপরে অ্যাওয়ে, তারপরে অ্যাবাভ, অ্যাবাভ ২ বার লেখা হয়েছে। তারপরে বিলো, ইনসাইড, আউটসাইড, ব্যাক, এভরিওয়্যার, এটসেট্রা।
এগুলো মূলত কি নির্দেশ করে? টাইম নির্দেশ করে, সরি এগুলো মূলত স্থান নির্দেশ করে, হোয়ার কোথায়। হ্যাঁ, তো যাই হোক, দেখেন আমি যদি আমি এই ওয়ার্ডটি ব্যবহার করে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করি, আমি যদি বলি সেই হি কাম হেয়ার, সে এখানে আসলো, এখানে হেয়ার স্থান বোঝাইছে যে এখানে আসলো। তো এই স্থানটা বোঝানোর কারণে হেয়ারকে আমরা কি বলতে পারি? অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারি। তারপর দেয়ার যদি বলি, দেয়ার ওয়াজ এ ম্যান, এখানে দেয়ারটা এখানে এই যে অ্যাডভার্ব। ঠিক একইভাবে আমরা অ্যাবাভ, হ্যাঁ আমি যদি বলি দ্য ফ্যান অ্যাবাভ মাই হেড, অ্যাবাভ মাই হেড, তখন এই অ্যাবাভটা কি হচ্ছে? স্থান বোঝাচ্ছে, যে মাথার উপরে স্থান বোঝাচ্ছে, সেজন্য এই অ্যাবাভটা হচ্ছে কি? অ্যাডভার্ব। বিলো, ইন, ইনসাইড এগুলো দিয়ে আমরা বোঝাতে পারি। আমি যদি বলি দ্য ডগ ইনসাইড দ্য রুম, এখানে ডগটার অবস্থান বোঝাচ্ছে, স্থান বোঝাচ্ছে, যে কোথায় রয়েছে? রুমের ভেতরে রয়েছে। তাহলে এইভাবে আমরা বুঝবো যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ স্থান বোঝাবে। আর অ্যাডভার্ব অফ প্লেস আমরা সেন্টেন্সকে কিভাবে প্রশ্ন করবো? হোয়ার দিয়ে প্রশ্ন করবো। হোয়ার দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার দেখবো অ্যাডভার্ব অফ ম্যানার। তো দেখেন অ্যাডভার্ব অফ ম্যানার আমরা হাউ দিয়ে প্রশ্ন করবো, যে কিভাবে। এখানে ধরন বোঝাবে মূলত। অ্যাডভার্ব অফ ম্যানার মূলত ধরন বোঝায়, যে স্লোলি, কুইকলি, ফাস্টলি, ফাস্ট, এরকম বিষয়গুলো বোঝাবে। তারপর টুগেদার একত্রে, সাইলেন্টলি, লাউডলি। এই যে ধরন, কোনো কাজ সংগঠিত হওয়ার যে ধরন, এই ধরনটাই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ ম্যানার। তো হাউ দিয়ে আমরা প্রশ্ন করবো, যে কিভাবে, কখন, এরকম। সরি, হাউ কিভাবে। তারপর দেখেন কুইকলি দ্রুত, ফাস্ট দ্রুত, তারপর হাইলি, তারপর টুগেদার, অ্যালোন, সফটলি, স্লোলি। এগুলো আপনারা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, যে এগুলো মূলত কি বোঝায়? ধরন বোঝায়। কোনো কাজ সংগঠিত হওয়ার কি বোঝায়? ধরন বোঝায় অ্যাডভার্ব অফ ম্যানার গুলো। তারপরে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি শব্দটা হচ্ছে বারবার, বারংবার, পৌনপুনিকতা। দেখেন অলওয়েজ, অলওয়েজ এটা কি নির্দিষ্ট কোনো সময় বোঝাইছে? না, সর্বদাই। আমি যদি বলি শি অলওয়েজ কামস, শি অলওয়েজ কামস মাই ড্রিম, এখানে দেখেন এখানে একবার দুইবার না, অলওয়েজ সর্বদাই বোঝানো হয়েছে। তাহলে এটি নির্দিষ্ট কোনো সংখ্যাকে বুঝিয়েছে? না, কোনো নির্দিষ্ট সংখ্যাকে বোঝায় নাই। এটি মূলত অলওয়েজ দ্বারা বোঝানো হয়েছে যে বারবার, পৌনঃপুনিক কোনো কাজ। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো দেখেন ঠিক একইভাবে ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি মানে হচ্ছে কি? বারবার। তারপর অফেন, প্রায়। তাহলে নির্দিষ্ট কোনো সংখ্যাকে বোঝায় নাই, যে একবার, দুইবার না তিনবার, বলছে, বলা হয়েছে কি? প্রায়, তো অফেন। তারপর সেলডম, সেলডম মানে হচ্ছে কদাচিৎ। হার্ডলি, স্কার্সলি, সেলডম, বেয়ারলি, রেয়ারলি, এগুলো সব হচ্ছে কি? অ্যাডভার্ব। আর এগুলো সবগুলো অর্থ কি? কদাচিৎ, মানে খুব অল্প পরিমাণে, সামান্য, এই। তারপরে ইউজুয়ালি মানে সাধারণত। এগুলো মূলত মানে কোনো নির্দিষ্ট সংখ্যাকে না বুঝিয়ে কোনো কিছুর পৌনঃপুনিকতা, বারবার সংঘটিত হওয়া, বা অনির্দিষ্ট কোনো ঘটন, মানে কোনো কাজের ঘটনকে বোঝায়। তারপরে অকেশনালি, তারপর নেভার কখনোই না, ইভার, টুয়াইস, থ্রাইস, এটসেট্রা। এগুলো কি বোঝাবে? আহ, মানে কোনো কিছুর বারবার সংঘটিত হওয়ার বিষয়টিকে বোঝাবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা হাউ অফেন, মানে কতবার, কিভাবে, কতবার, এরকম, কত সংখ্যক, এরকম বিষয়টা বোঝায়। তো যাই হোক, আমরা সিম্পল অ্যাডভার্বের ৮ প্রকারের অ্যাডভার্ব অফ টাইম জানলাম, যেটাকে আমরা ভার্বকে যদি আমরা হোয়েন দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তারপর হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাবো। আর যদি আমরা হাউ দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার পাবো। আর হাউ অফেন, কতবার, এরকম যদি প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর বাকি যে 4 প্রকার অ্যাডভার্ব আছে এগুলো নিয়ে এবার আমরা আলোচনা করব। তাহলে সিম্পল অ্যাডভার্ব 8 প্রকার, এর মধ্যে আমরা 4 প্রকার নিয়ে ইতিমধ্যে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি বাকি 4 প্রকার নিয়ে। তো বাকি 4টি টাইপের মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। তাহলে দেখেন অ্যাডভার্ব অফ ডিগ্রি, ডিগ্রি বলতে সাধারণত মাত্রা বোঝায়, অর্থাৎ কি পরিমাণে সেটা বোঝায়। তো দেখেন অলমোস্ট, অলমোস্ট তো কি? প্রায়, মাত্রাটা বোঝালো, যে কাছাকাছি, অলমোস্ট।
তারপর দেখেন মাছ প্রচুর পরিমাণে, তারপর দেখেন নিয়ারলি, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব, যা পড়াচ্ছি সব কিন্তু অ্যাডভার্ব। এগুলো এর মধ্যে যেহেতু এগুলো মাত্রা বোঝাচ্ছে যে মাছ প্রচুর পরিমাণে, আই হ্যাভ মাছ মানি, তো আমার অনেক টাকা পয়সা, আসলে তা না। তো আমি বললাম তো দেখেন অলমোস্ট, মাছ, নিয়ারলি, তারপর কোয়াইট, কোয়াইট অর্থ কি সম্পূর্ণ। আমি বলতে পারি হি ইজ কোয়াইট বিজি, মানে খুবই ব্যস্ত। তো এখানে দেখেন কোয়াইট সম্পূর্ণরূপে, এরকম মাত্রা বোঝাইলো। তারপর দেখেন ট্রু, ইট ইজ ট্রু, ইট ইজ টু এক্সপেন্সিভ, ইট ইজ টু এক্সপেন্সিভ। এখানে দেখেন, এখানে এক্সপেন্সিভ এর মাত্রাটা বোঝালো যে খুবই বেশি পরিমাণে ব্যয়বহুল। তারপর ভেরি, হ্যাঁ, হি ইজ ভেরি ইম্পর্টেন্ট পারসন, আমরা বলি না? তো দেখেন এই যে ভেরি, তো এই যে ভেরির মাত্রাটা বোঝাইলো মূলত। তারপর যে লিটল, দিস দিস পেন কন্টেন এ লিটল ইঙ্ক। তো দেখেন এইখানে ইঙ্কের পরিমাণটা বোঝাইলো, মানে কতটুকু, এরকম মাত্রাটা বোঝাইলো। তো দেখেন মোর, এনাফ, এরকম স্লাইটলি, সামহাট, রাদার, পার্টলি, এটসেট্রা, এরকম যত শব্দ আছে যেগুলো মাত্রা বোঝাবে সেগুলো হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। আর অ্যাডভার্ব অফ ডিগ্রি কিসের অন্তর্ভুক্ত? সিম্পল অ্যাডভার্বের অন্তর্ভুক্ত। তাহলে আমরা সিম্পল অ্যাডভার্বের যে 8টা টাইপ আছে এর মধ্যে আমরা 5টা কিন্তু শেষ করলাম। এবার আমরা দেখবো অ্যাডভার্ব অফ পারপোজ। তো পারপোজ শব্দের অর্থ হচ্ছে কি উদ্দেশ্য, তাহলে অ্যাডভার্ব পারপোজ কি প্রকাশ করবে? উদ্দেশ্য প্রকাশ করবে মূলত। তো দেখেন আমরা সো বলি না, আমরা কোনো কথা প্রসঙ্গে বলতে বলতে বলি যে সো মানে তাই আমাদের এটা করা উচিত, এরকম বলি কিনা? তো দেখেন আমি যদি বলি ট্রিজ আর ইম্পর্টেন্ট এলিমেন্টস ইন আওয়ার এনভায়রনমেন্ট, উইদাউট ট্রিজ we can't think a single moment of our life, so we have to so ব্যবহার করলাম, তাই কি করা উচিত? we have to plant trees more and more। এই যে so ব্যবহার করলাম, কি উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? ট্রি প্লান্টেশনের উদ্দেশ্যে আমি সোটা ব্যবহার করলাম। তারপরে এই যে সো দ্যাট আমরা ব্যবহার করি, উই স্টাডি, আমরা পড়ালেখা করি, এর উদ্দেশ্যটা কি? সো দ্যাট উই ক্যান গেট আ গুড রেজাল্ট। তো দেখেন ভালো রেজাল্ট করার যে একটা আহ, আপনাদের প্রসেস, উদ্দেশ্য, মানে এই পড়ালেখা করার একটা উদ্দেশ্যটা কি? ভালো রেজাল্ট করা। এক্ষেত্রে আমরা কিন্তু সো দ্যাট ব্যবহার করি। সো দ্যাটও যে অর্থে ব্যবহার হয়, ইন অর্ডার দ্যাটও ঠিক একই অর্থে ব্যবহার হয়। তাহলে সিন্স, সিন্স অর্থ কি? আহ, আমাদের সিন্স অর্থ উদ্দেশ্য বোঝায়, এটা যেহেতু। তো আমরা এইভাবে বলতে পারি হি হি কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি সিন্স, যেহেতু হি ওয়াজ ইল, তো তার অসুস্থতার কারণেই কিন্তু সে পার্টিতে উপস্থিত হতে পারলো না, এরকম বিষয়টা। তারপর দেখেন ইন্টেনশনালি, একইভাবে এটসেট্রা, এগুলো হবে অ্যাডভার্ব অফ পারপস। তারপর দেখেন অ্যাডভার্ব অফ অর্ডার। অ্যাডভার্ব অর্ডার মূলত কি বোঝাবে? ক্রম বোঝাবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম চলতে থাকবে। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফিফথলি, এরকম লাস্ট, লাস্টলি, এগুলো হবে কি? অ্যাডভার্ব অফ অর্ডার, অর্থাৎ ক্রম বোঝাবে কোনো কিছু। আমরা যদি কোনো একটা বিষয়ে ধারাবাহিকভাবে আলোচনা করতে যাই, তাহলে আমরা বলি যে ফার্স্ট বা ফার্স্টলি, তারপর সেকেন্ডলি এটি ঘটলো, থার্ডলি এটি ঘটলো, এভাবে আমরা লাস্ট বা ফাইনালি বলে থাকি। তো কোনো কিছুর ক্রম বা ধারাবাহিকতা বর্ণনা করার ক্ষেত্রে আমরা অ্যাডভার্ব অফ ডিগ্রি ব্যবহার করি মূলত। তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমাদের বুঝতে হবে এগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি। তারপর দেখেন অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট। কজ মিন্স কারণ, আর ইফেক্ট কথা হচ্ছে কি? ফলাফল। তাহলে কোনো কিছু ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আমরা এটার ফলাফল, এটার যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটা কিন্তু ব্যক্ত করি। এক্ষেত্রে আমরা হেন্স, এই কারণে, হেন্স মিন্স ফর দ্যাট রিজন, এই কারণে এই শব্দটিকে ব্যবহার করি কিন্তু। তারপর আমরা দেয়ার ফর ব্যবহার করি, তারপরে অ্যাকর্ডিংলি ব্যবহার করি, কনসিকুয়েন্টলি মানে অবশেষে, ফাইনালি, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। এগুলো মূলত ব্যবহার করে আমরা কখন? কোনো কিছু কারণে ফলাফল বর্ণনা করতে। এখন আমরা যদি বলি যে স্মোকিং সম্বন্ধে বলি, যে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট বাই ট্যাকিং স্মোকিং স্মোকিং ম্যাটেরিয়ালস, our environment may be our environment will be polluted dangerously, consequently, consequently that means অবশেষে the non smoker person may be affected। এরকম আমরা বলতে পারি যে ফলাফল, কোনো কিছু কারণ, অর্থাৎ কোনো কিছু সংঘটিত হওয়ার কারণে
কোনো ফলাফল যখন প্রকাশিত হয়, কোনো ফলাফল যখন আমাদের সামনে ধরা দেয়, এর প্রতিক্রিয়াটা মূলত এটাই মূলত বোঝাতে আমরা কি ব্যবহার করি, অ্যাডভার্ব অফ কজ অ্যান্ড ইফেক্ট, যেটা আমরা হেন্স, এই কারণে, তারপর দেয়ার ফর, অ্যাকর্ডিংলি, কনসিকুয়েন্টলি, এই শব্দগুলো কিন্তু আমরা ব্যবহার করি। তাহলে আমরা অ্যাডভার্বের আলোচনায় আমরা অ্যাডভার্বের 3টা ক্লাসিফিকেশন পেয়েছিলাম। 3টে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা প্রথম পার্টে আলোচনা করেছিলাম অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডভার্ব। ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অ্যাডভার্বের মূলত আমরা 4টি ওয়ার্ড নিয়ে আলোচনা করেছিলাম, হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই। হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই এরা যখন বাক্যের শুরুতে বসে প্রশ্ন সূচিত করে, এদেরকে আমরা বলেছিলাম কি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর যখন দুইটি অংশকে যুক্ত করে, অর্থাৎ দুইটি ক্লোজকে যুক্ত করে এই ওয়ার্ডগুলি, তখন আমরা এদেরকে বলেছিলাম কি, রিলেটিভ অ্যাডভার্ব। আরেকটি ছিল কি, সিম্পল অ্যাডভার্ব। এই সিম্পল অ্যাডভার্বের 8টা যে টাইপস ছিল, এই টাইপস গুলো নিয়ে আমরা এখন আলোচনা করতেছি, রানিং আছে আলোচনা আমাদের। তো এই আলোচনাগুলো আমাদের শেষ হলো 8টা টাইপস নিয়ে। আর আপনারা এই ক্লাসটি দেখার আগে অবশ্যই আমার অ্যাডভার্বের প্রথম যে পার্টটি আছে ওই পার্টটি দেখে আসবেন, কারণ ওই অ্যাডভার্বের প্রথম পার্টটিতে আমার অ্যাডভার্বের বেসিক বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করা আছে। ওই বেসিক জিনিসটা না জানলে এই বিষয়গুলো জানতে কিন্তু একটু বা এই বিষয়গুলো বুঝতে একটু আপনাদের কষ্ট হবে, সেজন্য ওই ক্লাসটি দেখে আসবেন দয়া করে। তো পজিশন অফ অ্যাডভার্ব জানার আগে আমরা জানবো সিকোয়েন্স অফ অ্যাডভার্ব, অর্থাৎ একটি বাক্যে যদি একাধিক অ্যাডভার্ব থাকে তাহলে তাদের সিকোয়েন্সটা কি রকম হয়, তাদের ক্রমটা কি রকম হয়, কোন অ্যাডভার্বের পর কোন অ্যাডভার্বগুলো বসে, আগে অ্যাডভার্ব অফ প্লেস বসবে নাকি অ্যাডভার্ব অফ ম্যানার বসবে নাকি অ্যাডভার্ব অফ রিজন বসবে না অ্যাডভার্ব অফ টাইম বসবে, এই বিষয়গুলো আমরা এখন দেখব। তো দেখেন, আগে এগুলো অ্যাডভার্ব কিনা আমরা এগুলো জাস্টিফাই করে নেই। আমি অ্যাডভার্বের প্রথম পার্টে যখন আলোচনা করেছিলাম তখন বলছিলাম যে হাউ, হেন, হোয়ার, হোয়াই দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই কিন্তু অ্যাডভার্ব। তো আমরা প্রশ্ন করি, শি স্যাং, সে কিভাবে গায়, সুইটলি। হাউ, হাউ দিয়ে প্রশ্ন করলে দেখেন হাউ অর্থ কিন্তু কিভাবে, তাহলে আমরা বুঝলাম যে এটিও অ্যাডভার্ব, হাউ দিয়ে প্রশ্ন উত্তর পাইলাম। তারপরে আমরা যদি বলি সে কখন গায়, লাস্ট নাইট, তাহলে এটিও অ্যাডভার্ব কিন্তু। তাহলে এটি মূলত কি বোঝালো, অ্যাডভার্ব অফ ম্যানার, এটি অ্যাডভার্ব অফ টাইম বোঝালো কিন্তু। তারপর দেখেন আমরা যদি বলি সে কেন, হোয়াই, কেন সে গাইলো, তাহলে টু প্লিজ এভরিওয়ান। তাহলে এই যে, তাহলে এটি কি হবে বলুন তো, অ্যাডভার্ব অফ পারপোজ, যেটাকে আমরা রিজন বলতে পারি। তারপরে দেখেন আমরা যদি বলি যে কোথায় গাইলো, তাহলে অ্যাট দ্য পার্টি, হোয়ার, তো অ্যাট দ্য পার্টি, তাহলে এটি কি বোঝাইলো, প্লেস বোঝাইলো। আর এটি কিন্তু পারপোজ বোঝাইলো, এই যে দুইটা পিএস আছে, তো এই যে পারপোজ, বা আমরা বলতে পারি কি এটাকে রিজন বলতে পারি, কারণ বলতে পারি। তো দেখেন, তাহলে এখানে দেখেন অ্যাডভার্ব কয়টি রয়েছে, এখানে এখানে অ্যাডভার্ব টোটাল রয়েছে কি 4টি। তাহলে এই যে 4টি অ্যাডভার্ব যে পাশাপাশি বসেছে, তাহলে এরা কি আসলে সিকোয়েন্স মেনটেন করছে। আমাদের কম্পিটিটিভ এক্সামগুলোতে মূলত এই টপিকটা থেকে, এই টার্মটা থেকে কোশ্চেন হয়ে থাকে, তখন দেখা যায় যে এরকম 4টা সেন্টেন্স দেওয়া আছে যে শি স্যাং সুইটলি লাস্ট নাইট টু প্লিজ এভরিওয়ান অ্যাট দ্য পার্টি। আবার এরকম দেওয়া থাকতে পারে, শি স্যাং লাস্ট নাইট টু প্লিজ এভরিওয়ান অ্যাট দ্য পার্টি সুইটলি। তারপর একটা সেন্টেন্স দেওয়া থাকলো, শি স্যাং লাস্ট নাইট সুইটলি টু প্লিজ এভরিওয়ান অ্যাট দ্য পার্টি। তাহলে কোন বাক্যটি ঠিক? তাহলে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য আমাদের এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। এমপিটিআর, এমপিটিআর অনেকগুলো শুধু এমপিটি পর্যন্ত কিন্তু আছে, আর নাই। তো মূলত আরও লিখতে হবে যে এমপিটিআর, এই 4টি সিকোয়েন্স মেনটেন করতে হবে। আর যদি এরকম থাকে, দুইটা থাকে অ্যাডভার্ব পাশাপাশি, তাহলে এমপি হবে, আগে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর অ্যাডভার্ব অফ প্লেস। আর যদি 3টা থাকে তাহলে আগে বসাতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম। আর যদি 4টা থাকে তাহলে এই সিকোয়েন্স মেনটেন করতে হবে যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, মানে যেটাকে পারপোজ বলি আমরা, উদ্দেশ্য। এই তো দেখেন এখানে কিন্তু পাশাপাশি 4টি অ্যাডভার্ব আছে। তাহলে আমরা কিভাবে সাজাবো দেখেন সিকোয়েন্স। তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট লিখি শি, তারপর ভাব লিখি শি স্যাং। তারপর আমাদের বসাতে হবে প্রথমে কি, অ্যাডভার্ব ম্যানার। তাহলে কোনটা ম্যানার দেখেন তো, সুইটলি কিন্তু ম্যানার, তাহলে এই যে সুইটলি। তারপর বসাতে হবে কি, অ্যাডভার্ব অফ প্লেস। তো প্লেস কোনটা দেখেন তো, অ্যাট দ্য পার্টি। তাহলে কি হবে, অ্যাট দ্য পার্টি। তারপর আমাদের বসাতে হবে টাইম। তো টাইম কি আছে, এই যে লাস্ট নাইট, কখন,
লাস্ট নাইট। তো দেখেন লাস্ট নাইট, লাস্ট নাইট, তারপর বসাতে হবে কি রিজন, কারণটা কি কারণ ছিল, টু প্লিজ এভরিওয়ান, প্রত্যেককে আনন্দ দিতে, তাহলে টু প্লিজ এভরিওয়ান, তাহলে এই বাক্যটি কিন্তু সঠিক। তাহলে এরকম যদি পাশাপাশি যদি আমাদের 4টা 3টা এরকম বাক্য থাকে তাহলে আমাদের দেখতে হবে যে এই সিকোয়েন্সটা কোন বাক্যটি মেনটেন করেছে, যে বাক্যটি মেনটেন করবে ওটি হবে আমাদের কারেক্ট বাক্য। তবে আরেকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, অ্যাডভার্বটি যদি গতিশীল হয়, সরি যদি ভার্বটি গতিশীল হয়, যদি ভার্বটি কি হয় গতিশীল হয়, তাহলে আমাদের কি করতে হবে। তো দেখেন এই যে ওয়েন্ট, গতিশীলতা বোঝানো হয়েছে, এই যে গো থেকে কিন্তু ওয়েন্টের উৎপত্তি, পাস্ট ফর্ম, তারপর কাম, অ্যারাইভ, রিচ, এই বিষয় এই ভার্বগুলো যদি থাকে গতিশীল ভার্ব, তাহলে আমাদের এই সিকোয়েন্স মেনটেন করতে হবে যে পিএমটি, প্রথমে পি মানে কি বোঝাইছে, প্লেস, অ্যাডভার্ব প্লেস, তারপরে অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম, এই সিকোয়েন্সটা আমাদের মেনটেন করতে হবে। তো দেখেন তো এই সেন্টেন্সটা যদি আমরা পড়ি যে হি ওয়েন্ট কুইকলি দেয়ার ইয়েস্টারডে, হি ওয়েন্ট, এই যে দেখো গো থেকে কিন্তু ওয়েন্টের উৎপত্তি, এখানে কিন্তু স্যাম, এটা কিন্তু গতিশীল বিষয় না, আর এখানে ওয়েন্ট যাওয়া, তো গেল, তাহলে এক্ষেত্রে আমাদের পিএমটি এই সিকোয়েন্সটা কিন্তু মেনটেন করতে হবে। আমরা যদি এক্ষেত্রে যদি এই সিকোয়েন্স মেনটেন করি তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। দেখেন এখানে আছে এমপিটি আর এখানে আছে কি পিএমটি, বিষয়টি ভালোভাবে খেয়াল করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি, আমরা আগে দেখি যে এগুলো অ্যাডভার্ব কিনা, এখানে পাশাপাশি কিন্তু এই যে 3টি অ্যাডভার্ব রয়েছে। তো দেখি সে কিভাবে গেল, হাউ কিভাবে গেল, কুইকলি দ্রুত, তাহলে এটিও অ্যাডভার্ব। তাহলে এটি হাউ দিয়ে যেহেতু বোঝালো, এটি মূলত ম্যানার বোঝালো, ধরন বোঝালো, কিভাবে গেল কুইকলি। তারপরে এই যে কোথায় গেল, দেয়ার, হোয়ার দিয়ে প্রশ্ন করে, সে কোথায় গেল, আমরা ভাবতে কিন্তু প্রশ্ন করতে পারি হাউ, হোয়েন, হোয়াই দিয়ে, এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর আসে তাহলে ওই উত্তরটি হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা কিন্তু উত্তর পাচ্ছি, মানে এগুলো সব কিন্তু অ্যাডভার্ব হয়ে যাচ্ছে। তাহলে দেখেন হি ওয়েন্ট, সে গেল, কিভাবে গেল, হাউ কিভাবে গেল, কুইকলি, এই দেখেন ম্যানার। তাহলে তারপরে কোথায় গেল, হোয়ার, তাহলে এটি হবে কি প্লেস। তারপরে কখন গেল, ইয়েস্টারডে গতকাল, তাহলে এটি কি বুঝিয়েছে মূলত বলেন তো, টাইম বুঝিয়েছে। তাহলে আমাদের সিকোয়েন্সটা কীরকম হবে, পিএমটি, অর্থাৎ প্রথমে প্লেস বসাতে হবে, তাহলে এরকম হবে যে হি, তারপরে আমরা ভার্ব বসাইলাম কি ওয়েন্ট, তারপর আমাদের বসাতে হবে কি প্রথমে পি, তাহলে পি মানে প্লেস বসাতে হবে, তাহলে তাহলে হি ওয়েন্ট দেয়ার, তারপর বসাতে হবে কি এম, মানে এই যে অ্যাডভার্ব ম্যানার, কিউআইসি কুইকলি, তারপরে আমাদের বসাতে হবে কি অ্যাডভার্ব অফ টাইম, যে ইয়েস্টারডে, কখন, ইয়েস্টারডে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তাহলে আমরা জানলাম কি সিকোয়েন্স অফ অ্যাডভার্ব। সিকোয়েন্স অফ অ্যাডভার্ব মানে হচ্ছে কি অ্যাডভার্বের ক্রম, পাশাপাশি যদি একাধিক অ্যাডভার্ব বসে, সাধারণভাবে যদি ব্যবহৃত হয় বসে, তাহলে আমাদের এমপিটিআর এই সূত্রটা মেনটেন করতে হবে। আর যদি ভার্বটি যদি গতিশীল হয়, ভার্বটির দিকে কিন্তু আমাদের ফোকাস করতে হবে। যদি ভার্বটি গতিশীলতা বোঝায় তাহলে এক্ষেত্রে আমাদের পিএমটি এই সূত্রটা, এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা জানবো পজিশন অফ অ্যাডভার্ব, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, অতএব আপনারা একটু ধৈর্য এবং মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন। পজিশন অফ অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তো অ্যাডভার্বের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমরা ধরে নিতে পারি পজিশন অফ অ্যাডভার্বকে। তো পজিশন অফ অ্যাডভার্ব অর্থাৎ অ্যাডভার্বগুলো কোন কোন অবস্থানে বসতে পারে, এই বিষয়গুলো এবার আমরা চিহ্নিত করব। তো দেখেন, তো ইনট্রানজিটিভ ভার্বের পরে, তো আমি এখনো কিন্তু আপনাদের ভার্ব সম্বন্ধে আলোচনা করি নাই, তারপরে যদি কারো ধারণা থেকে থাকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে তাহলে আরো ভালো হয়। তবে না জানলে সমস্যা নেই, আমি এখনই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে ধারণা দেব। তো দেখেন ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যে ভার্বের পরে অবজেক্ট থাকে না তাকে বলা হয় কি ইনট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের পর অবজেক্ট থাকে তাকে বলা হয় কি ট্রানজিটিভ ভার্ব। তো একটা এক্সাম্পল দেই, এখন আমরা অবজেক্ট কিভাবে পাবো, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে তাকে অবজেক্ট বলতে হবে, আর অবজেক্ট হলেই তো ভার্বটা কি হবে ট্রানজিটিভ হবে।
একটা এক্সাম্পল দেখি। এখন আমি যদি বলি শি হ্যান্ডেলড দ্য সিচুয়েশন, শি হ্যান্ডেলড দ্য সিচুয়েশন, সে কি হ্যান্ডেল করলো, মানে নিয়ন্ত্রণ করলো পরিস্থিতি। তো কি দিয়ে উত্তর আসছে কিনা, তাহলে এখানে সিচুয়েশন হচ্ছে কি অবজেক্ট, তাহলে ভার্বটা হবে কি ট্রানজিটিভ ভার্ব। বিষয়টা ক্লিয়ার? আবার বলি, ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে, যদি উত্তর পাওয়া যায় তাহলে ভার্বটি হবে ট্রানজিটিভ, আর যদি পাওয়া না যায় তাহলে ভার্বটি হবে ইনট্রানজিটিভ। প্রশ্ন করি, সে কি হ্যান্ডেল করলো অর্থাৎ নিয়ন্ত্রণ করলো, হবে কি সিচুয়েশন পরিস্থিতি। তো উত্তর তো আসলোই। এবার দেখেন উত্তরা এই এই বাক্যটা দেখি, দ্য বেবি ইজ স্লিপিং সাউন্ডলি। তো বাচ্চাটি কি ঘুমায়, কাকে ঘুমায়, উত্তর আসে? আসে না কিন্তু। কিভাবে ঘুমায়, তখন হয় কি সাউন্ডলি। বাট এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর না পাওয়ায় এখানে আসলে অবজেক্ট নাই, এখানে অ্যাকচুয়ালি কোনো অবজেক্ট নাই, সেজন্য ভার্বটি হবে কি ইনট্রানজিটিভ। আমি বলছিলাম যে ইনট্রানজিটিভ এবং ট্রানজিটিভ ভার্ব কিভাবে আমরা বুঝবো। তো ভার্বকে প্রশ্ন করতে হবে, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আসে তাহলে ভার্বটা হবে ট্রানজিটিভ, আর যদি উত্তর না আসে মানে অবজেক্ট পাওয়া যায়নি তখন ভার্বটা হবে কি ইনট্রানজিটিভ। তাহলে এখানে কিন্তু অবজেক্ট পাওয়াই যায়নি, অবজেক্টই নেই, এটা হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, এখানে কিন্তু অবজেক্ট নাই। আর অবজেক্ট সাধারণত নাউন প্রোনাউন হয়ে থাকে, তো এখানে অবজেক্ট নাই। তো তাহলে অবজেক্ট নাই মানে নাউন প্রোনাউন নাই মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকতে পারে। তো আমরা প্রশ্ন করি আর একটা বিষয়, ইন্ট্রানজিটিভ ভার্বের পরে সাধারণত কি বসে, অ্যাডভার্ব বসে, সেই জন্য সাউন্ডই হচ্ছে কি অ্যাডভার্ব, এটি হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্ব এটি। তাহলে কিভাবে বুঝলাম ইন্ট্রানজিটিভ ভার্ব, এই তো আমরা প্রশ্ন করলাম ভার্ব কি বা কাকে দিয়ে উত্তর আসে নাই মানে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। আর ইন্ট্রানজিটিভ ভার্বের পরে কে বসে, অবজেক্ট অ্যাডভার্ব বসে, এই যে অ্যাডভার্ব। একটা আমরা পজিশন কিন্তু শিখে গেলাম। তাহলে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে, খেয়াল রাখতে হবে ইন্ট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। পরীক্ষা যদি এরকম 3টা সেন্টেন্স দেওয়া থাকে বা 4টা সেন্টেন্স দেওয়া থাকে, হ্যাঁ, তখন মানে আমাদের সরি বিষয়টি এরকম, মনে করেন এই যে এই জায়গাটাতে আন্ডারলাইন করা থাকলো, বললো যে এটি কোন পার্ট অফ স্পিচ, তখন আমাদের বুঝতে হবে হ্যাঁ যে এটি অ্যাডভার্ব কিনা, এটা দেখে বুঝতে হবে, ভার্ব দেখে বুঝতে হবে। যদি দেখি যে ইনট্রানজিটিভ ভার্ব তাহলে এটি হবে কি অ্যাডভার্ব। এবার 2 নম্বর, ট্রানজিটিভ ভার্বের পরে, এখন আমরা দেখলাম ইনট্রানজিটিভ ভার্বের পরে কে বসে, অ্যাডভার্ব বসে। এখন ট্রানজিটিভ ভার্বের পরে বসে কিনা এই বিষয়টি দেখবো। যদি ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট আসে, কি আসে, অবজেক্ট আসে, তারপরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে সেটি হয়ে যাবে কি অ্যাডভার্ব। তো দেখেন শি হ্যান্ডেল দ্য সিচুয়েশন, আমরা তো দেখলামই এটি অবজেক্ট, তারপর আরেকটি শব্দ আছে, অতএব এটি হবে কি অ্যাডভার্ব। তাহলে আমরা অ্যাডভার্বের 2টি অবস্থান জানলাম। কয়টি অবস্থান জানলাম, 2টি অবস্থান জানলাম, ট্রানজিটিভ ভার্বের পরে এবং ইনট্রানজিটিভ ভার্বের পরে। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি অ্যাডভার্ব বসে, ট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি বসে না, তারপর যদি একটা নাউন থাকে তারপরের ওয়ার্ডটি হবে কি অ্যাডভার্ব। তো এবার 3 নম্বরের পজিশনটা আমরা দেখি, কোনো সেন্টেন্স বা ক্লোজ বা ফ্রেজের শুরুতে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। একটা এক্সাম্পল দেখি, অ্যাকচুয়ালি আই ডোন্ট নো দ্য অ্যান্সার। এই যে আই ডোন্ট নো দ্য অ্যান্সার, এটাকে আমরা কি বলতে পারি, ক্লোজ বলতে পারি। কি বলতে পারি, ক্লোজ বলতে পারি। আমি ক্লোজ ফ্রেজ সম্বন্ধে এখন আলোচনা করে নেই, আমি নেক্সট কোন একটা ক্লাসে ক্লোজ ফ্রেজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আপাতত আপনারা জেনে নেন যে এটা ক্লোজ, একটা বাক্যের অংশ। আবার এটাকে আমরা কি বলতে পারি, একটা সেন্টেন্সও বলতে পারি, একটা সেন্টেন্সও বলতে পারি। তাহলে এটাকে আমরা ক্লোজও বলতে পারি, একটা সেন্টেন্সও বলতে পারি। আর এর ঠিক শুরুতে কমা দিয়ে কে থাকবে, অ্যাডভার্ব থাকবে। তাহলে আমরা অ্যাডভার্বের 3টা পজিশন জানলাম। কয়টা পজিশন, 3টা পজিশন। তো ট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্ব সরাসরি বসে, আর ট্রানজিটিভ ভার্বের পরে নাউন থাকলে তারপরেরটা হবে কি অ্যাডভার্ব। আর কোন ফ্রেজ বা কোনো ক্লোজ বা কোনো সেন্টেন্সের ঠিক শুরুতে অ্যাডভার্ব বসতে পারে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবার আমরা 4 নাম্বার এক্সাম্পলটা দেখি, এটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর এটি বেশি সচরাচর আমাদের চোখে পড়ে, যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি গ্যাপ থাকে অর্থাৎ কোনো ওয়ার্ড থাকে তাহলে ওটি নিঃসন্দেহে অ্যাডভার্ব। দেখেন এক্সাম্পল, এই যে 4 নাম্বার এক্সাম্পল, দে সেলডম ভিজিট আস। এই যে দে আছে সাবজেক্ট, ভিজিট আছে ভার্ব, তাহলে এই সেলডমটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে, অ্যাডভার্ব হয়ে যাবে। কারণ এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে কি ভার্ব, তাহলে কি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। তাহলে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড বসে সেটি কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে কয়টা জানলাম আমরা,
4টা জানলাম। এবার 5 নাম্বারটা দেখেন, যদি অক্সিলারি ভার্ব এসে যায় প্রিন্সিপাল ভার্বের আগে, এই যে দেখেন দে আর ডেফিনিটলি কামিং। দেখেন এই যে কামিং হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ভার্ব, কামিং এখানে কি ভার্ব? প্রিন্সিপাল ভার্ব। আর হচ্ছে কি? অক্সিলারি ভার্ব। তাহলে দেখেন আমরা দেখলাম যে সাবজেক্টের পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে এদের মধ্যবর্তী স্থানে কি বসে? অ্যাডভার্ব বসে। কিন্তু যদি দেখা যায় যে সাবজেক্টের পরে প্রিন্সিপাল ভার্ব সরাসরি মানে সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুটোই আসে, তখন অ্যাডভার্বের অবস্থানটা হবে কোথায়? অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে। তাহলে যদি আমরা দেখি অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড আছে তাহলে এটি কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। তারপরে শেষেরটা দেখেন প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক সময় অ্যাডভার্ব হয়ে যায়। এই যে দেখেন কোথায় গেল? এই যে ডাউন, ডাউন কিন্তু প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে কোনো নাউন প্রোনাউন আছে নাই? যদি কোনো নাউন প্রোনাউন থাকতো তখন এটি হয়ে যেত প্রিপোজিশন। আমরা জানি প্রিপোজিশন মূলত নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, কিন্তু এর পরে নাউন প্রোনাউন কিছুই নেই, মানে এটি এখন অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে প্রিপোজিশন, যত প্রিপোজিশন আছে ওই প্রিপোজিশন গুলোর পরে যদি নাউন প্রোনাউন না থাকে তাহলে এই প্রিপোজিশনটার প্রিপোজিশন না, এর রূপ পরিবর্তিত হয়ে একটি নাম ধারণ করবে, তার নাম হচ্ছে কি? অ্যাডভার্ব। তাহলে পজিশন অফ অ্যাডভার্ব আমরা বিষয়টি জানলাম। তাহলে পজিশন অফ অ্যাডভার্বে আমরা 6টি পজিশন পাইলাম। প্রথম পজিশন যেটা পাইলাম, আবার মনোযোগ দিয়ে শোনেন, প্রথম পজিশন যেটা পাইলাম সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের ঠিক পরেই সরাসরি। আর ট্রানজিটিভ ভার্বের পরেও বসে, তবে অবশ্যই কি থাকবে? অবজেক্ট একটা থাকবে, তারপরে যে ওয়ার্ডটা থাকবে সেটি হবে কি? অ্যাডভার্ব। তারপর 3 নাম্বার যেটা দেখলাম সেটা হচ্ছে কোনো সেন্টেন্স, কোনো ফ্রেজ বা কোনো ক্লোজের ঠিক পূর্বে অ্যাডভার্ব বসতে পারে। তারপর আর একটা দেখলাম 4 নাম্বারে যে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যে জায়গাটা, যে ওয়ার্ডটা থাকবে সেটি হবে কি? অ্যাডভার্ব। তারপর সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বের মাঝখানে যদি সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে যদি অক্সিলারি ভার্বও থাকে তখন কি করতে হবে? যদি দেখি যে অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বের মাঝখানে কোনো ওয়ার্ড রয়েছে তাহলে সেটি হয়ে যাবে কি? অ্যাডভার্ব। আবার যদি আমরা সেন্টেন্স মেক করি, যদি আমরা কোনো অ্যাডভার্ব বসাতে চাই তাহলে মূলত আমাদের অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব থাকলে এদের মধ্যবর্তী অবস্থানে ওই অ্যাডভার্বটাকে বসাতে হবে। আর যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে সাবজেক্ট এবং প্রিন্সিপাল ভার্বের মধ্যবর্তী অবস্থানে আমরা অ্যাডভার্বটাকে বসাবো। এটা রিটেনের ক্ষেত্রে। আর যদি এমসিকিউ এ বা আমাদের আইডেন্টিফাই করতে বলে তাহলে তো এভাবে বুঝবো অবস্থান দেখে। তারপর যদি শেষে প্রিপোজিশন, এটি কিন্তু অনেকেরই ভুল হয়ে থাকে, আর এটি খুব ইম্পর্টেন্ট এবং একটি চমকপ্রদ বিষয়। অবস্থান প্রিপোজিশনের, সরি এই যে অ্যাডভার্বের, যদি অ্যাডভার্বের পরে যদি প্রিপোজিশনের পরে যদি আমাদের নাউন প্রোনাউন না থাকে তাহলে এই প্রিপোজিশনটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, আর প্রিপোজিশন থাকবে না। তাহলে আমরা পজিশন অফ অ্যাডভার্ব জানলাম। এরপরে আমরা জানবো যে একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। আসলে বিষয়টি কিন্তু মজার। এই বিষয়টি জানবো যে কিছু কিছু ওয়ার্ড আছে যাদের কোনো রূপের পরিবর্তন হয় না, রূপের পরিবর্তন না হয়েই তারা কখনো অ্যাডজেক্টিভ কখনো আবার অ্যাডভার্ব, এই বিষয় পরিবর্তন না করেই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয় তাদের অবস্থানের উপর বেস করে। এই বিষয়টা এবার দেখবো। দেখেন ফার্স্ট, হার্ট, লেট, আসলে ফার্স্টলি বলতে কোনো শব্দ নাই, কিন্তু ফার্স্টলি কিন্তু অ্যাডভার্ব না। ফার্স্ট এটি অ্যাডভার্ব হিসেবেও কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। তারপর হার্ট, হার্ডলি, হার্ডলি আছে, হার্ট, হার্ট অর্থ কঠোর বা কঠিন কিছু বোঝায়, বাট হার্ডলি বললে কিন্তু অর্থটা চেঞ্জ হয়ে যায়। হার্ডলি কিন্তু, হার্ডলি অর্থ কদাচিৎ, কখনো, নেই বললেই চলে, এরকম কিছু বোঝায়। তারপর লেটলি, লেটলি বলতে সাধারণত এটা অ্যাডভার্ব হয়ে যায়, বাট লেট আমরা একই সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহার করতে পারি। তারপর আর্লিকে আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় হিসেবে ব্যবহার করতে পারি। আরো কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো একই সাথে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হয় তাদের রূপের পরিবর্তন আনচেঞ্জড রেখে। তো দেখেন আমরা এবার দেখব এই শব্দগুলো কখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে আবার কখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। যদি দেখি এই শব্দগুলোর পরে নাউন থাকে, যদি কি থাকে? নাউন থাকে, তাহলে এগুলো হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আর যদি দেখি যে এই শব্দগুলোর পরে নাউন নেই, নাউন নেই, দেখেন কোথাও নাউন নেই, এই শব্দগুলোর পরে নাউন নেই, নাউন নেই, এবং এরা মূলত কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে, এই জন্য এরা হচ্ছে কি? অ্যাডভার্ব। তো আমরা বিষয়টা দেখবো এবার। তো দেখেন
তাহলে হি ইজ আ ফাস্ট রানার, এখানে ফাস্ট শব্দটির পরে কি রয়েছে, রানার, নাউন রয়েছে। এবার দেখেন হি রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়, এখানে মূলত মডিফাই করছে কাকে, রানসকে, এবং এই ফাস্টের পরে কোনো নাউন আছে নাই, এবং তার ঠিক পূর্বে কি রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এই শব্দগুলো ঠিক পূর্বে যদি ভার্ব থাকে আর এদের পরে যদি নাউন না থাকে তাহলে বুঝতে হবে এগুলো কি অ্যাডভার্ব। আর যদি এদের পরে দেখেন যে আপনাদের নাউন রয়েছে তাহলে এটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। এবার হার্ড শব্দটি ঠিক একইভাবে দেখেন জব, এটি হচ্ছে নাউন, এই যে হার্ড রয়েছে তাহলে এই হার্ড হবে কি অ্যাডজেক্টিভ। এখানে দেখেন এটি হয়ে যাবে কি অ্যাডভার্ব। কেন, এর পূর্বে ভার্ব রয়েছে কিন্তু এর পরে যে নাউন থাকবে সে নাউন নাই, নাউন না থাকার কারণেই একমাত্র এটি কি হয়ে গেল, অ্যাডভার্ব হয়ে গেল। আর এখানে বা নাউন থাকার কারণে এটি অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে এই যে লেট, হ্যাঁ এই যে দেখেন লেটের পরে এখানে দেখেন প্রিপোজিশন রয়েছে, অর্থাৎ লেটের পূর্বে এখানে ভার্ব রয়েছে, তো লেটের পরে এখানে এই যে ফর স্কুল নাউন রয়েছে, সেই জন্য এটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ। আর এই যে এর পূর্বে ভার্ব রয়েছে কিন্তু এর পরে নাউন নাই, সেজন্য এটি হবে কি অ্যাডভার্ব। তারপর দেখেন আর্লি, হি ইজ অ্যান আর্লি রাইজার, এখানে রাইজার হচ্ছে কি নাউন, এই যে আর্লি শব্দটি রয়েছে এটি হবে কি অ্যাডভার্ব। তো দেখেন এই যে এখানে আর্লি রয়েছে এরপরে কিন্তু নাউন নেই, সেজন্য এটি হয়ে যাবে কি অ্যাডভার্ব, আর এটি হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, সরি এটি হবে কি অ্যাডজেক্টিভ আর এটি হবে কি অ্যাডভার্ব। এরকম আরো কিছু শব্দ রয়েছে যেমন হাই, লং, ডেইলি, স্ট্রেইট, তারপর নিয়ার, ফার, লো, লাউড, ব্যাক, এনাফ, রাইট, রং, ডিম দিয়ে দিলাম সবগুলোতে। তো যাই হোক, যদি দেখি যে এদের পরে নাউন রয়েছে তাহলে এরা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ, আর যদি এদের পরে নাউন না থাকে এবং এদের পূর্বে যদি ভার্ব থাকে তাহলে বুঝতে হবে এরা হচ্ছে কি অ্যাডভার্ব। এবং আমাদের দেখতে হবে যে এরা কাকে আসলে মডিফাই করতেছে, এরা কিন্তু নাউনটাকে মডিফাই করতেছে, এই যে নাউন গুলোকে মডিফাই করতেছে, নাউন গুলোকে এই যে প্রোনাউনকে মডিফাই করছে, হি ওয়াজ লেট, এই যে হি কে মডিফাই করছে, নাউন প্রোনাউনকে মডিফাই করলে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আমি অ্যাডজেক্টিভের আলোচনা এগুলো আলোচনা করেছিলাম, এই অ্যাডজেক্টিভ সংক্রান্ত আমি কিন্তু 3টি ভিডিও আপলোড করেছি, আপনারা ওগুলো দেখে আসবেন। আমি একাধারে নাউন, প্রোনাউন, তারপরে অ্যাডজেক্টিভ, এখন চলমান আছে আমার অ্যাডভার্বের আলোচনা। আমি নাউনের একটি ক্লাস নিয়েছি 25 মিনিটের, ওই ক্লাসে নাউনের আদ্যপান্ত আমি সম্পূর্ণ করেছি। তারপরে আমি আলোচনা করেছি প্রোনাউন নিয়ে, প্রোনাউনের আমি মূলত 2টি ক্লাস দিয়েছি, আর একটি অ্যান্টিসিডেন্টের ক্লাস দিয়েছিলাম যেহেতু অ্যান্টিসিডেন্ট বিষয়টি প্রোনাউনের সাথে রিলেটেড। তারপরে আমি আলোচনা করেছি আপনাদের অ্যাডজেক্টিভ নিয়ে, অ্যাডজেক্টিভের আমি পরপর 3টি ক্লাস দিয়েছি, ওগুলো দেখে আসবেন। এখন আমি আলোচনায় আছি অ্যাডভার্ব নিয়ে। তো অ্যাডভার্বের আমি আলোচনাগুলো 3টি পার্টে নিয়ে এসেছি। মূলত প্রথম পার্টটিতে আমি আলোচনা করেছি অ্যাডভার্বের বেসিক বিষয়গুলো নিয়ে, ওই বিষয়গুলো আপনারা দয়া করে দেখে আসবেন, তারপরে এই ক্লাসে এন্টার করবেন, নয়তো এই ক্লাসের অনেকাংশে আপনারা বুঝতে পারবেন না। আমাদের এই যে এই দ্বিতীয় পার্টের এতটুকুই আলোচনা, এই পর্যন্ত আমাদের আলোচনা দ্বিতীয় পার্টের। আমরা নেক্সট পার্টে আলোচনা করব অ্যাডভার্বের হাইপোথেটিক্যাল যে টার্মগুলো রয়েছে যেগুলো কম্পিটিটিভ এক্সামে বরাবরই এসে থাকে, ওই টার্মগুলো নিয়ে আমি মূলত অ্যাডভার্বের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এই বিশদ আলোচনা করতে গিয়ে আমাকে তিনটি ক্লাস নিতে হচ্ছে। আপনারা হয়তো ভাববেন যে আপনি অ্যাডভার্ব সংক্রান্ত 3টি ক্লাস নিচ্ছেন, আসলে আমি অ্যাডভার্বের আদ্যপান্ত এ টু জেড ভালোভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার নিমিত্তেই কিন্তু অ্যাডভার্ব নিয়ে আমি 3টি ক্লাস আপলোড দিতে যাচ্ছি। আশা করি এই 3টি ক্লাস করার পর আপনাদের অ্যাডভার্ব সংক্রান্ত কোনো আর কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। খোদা হাফেজ, নেক্সট ক্লাসে